Good morning, dear student. Welcome to the Way of Solution, #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস, এবং আজকে স্ট্যাটিক জিকে নয়, আজকে ইতিহাস থেকে একটি টপিক আমরা করাবো। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের নাম আমরা প্রত্যেকে জানি, ছোটবেলা থেকে শুনছি সিপাহী বিদ্রোহ সম্পর্কে। তো সিপাহী বিদ্রোহ থেকে এই যে কম্পিটিটিভ ফিল্ডে সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, এবং এটা থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে। সিপাহী বিদ্রোহ কবে হয়, কোথায় শুরু হয়, প্রথম কে শহীদ হয়, ঠিক আছে, সিপাহী বিদ্রোহের নেতা কাকে ঘোষণা করা হয়, কোন কোন অঞ্চলে সিপাহী বিদ্রোহে কে কে নেতৃত্ব দেয়, সিপাহী বিদ্রোহ সম্পর্কে প্রচুর লেখক আছেন, বিভিন্ন বই বা পুস্তক রচনা করেছেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। তাহলে টপিক এই সিপাহী বিদ্রোহ, এবং এটা থেকে ভ্যারাইটিস কোশ্চেন পরীক্ষায় তোমরা পেতে পারো। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব এই যে ভ্যারাইটিস কোশ্চেন কত দিক থেকে হতে পারে, বা এই বিষয়টা কি আরো একটু ডিটেলসে জানবো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, সকাল 7:30 থেকে আমরা ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ, এবং অন্যান্য ক্লাস রুটিন দেওয়া রইল। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে। এবং পেড কোর্স কোথায় পাচ্ছ? TWS একাডেমি অ্যাপে। এখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, ANM GNM এর জন্য ব্যাচ, SSC GDM টেস্ট এর জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে NTPC গ্রুপ ডির জন্য। সম্পূর্ণ নিউ ব্যাচ আছে, ফেব্রুয়ারি 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। 5 মাসে আমরা এই সিলেবাসগুলো কভার করব, উইথ থিওরি প্লাস MCQ, PDF নোট, সমস্ত কিছু তোমরা পাচ্ছ একদম গুছিয়ে। পাশাপাশি আরও ব্যাচ রয়েছে, WBB কেপিট প্র্যাকটিস ব্যাচ, প্রয়াস ব্যাচ, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ, SSC রিয়েল প্র্যাকটিস, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড। যাই হোক, অনেক ব্যাচ আমাদের রয়েছে। TWS একাডেমি অ্যাপ তোমাকে ভিজিট করতে হবে, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো যদি ডাউনলোড না করে থাকো, এবং সেখানে তুমি আরও অনেক ফিচার্স আছে, একটু দেখতে পারো। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, দ্য সিপাহী মিউটিনি ইংরেজিতে বলা হচ্ছে 1857। ঘটনাটা কবে? 1857 সালের। তাহলে সিপাহী বিদ্রোহ এটা কি, এটা আমরা একটু ডিটেলসে আজকে জানবো। এবং সিপাহী বিদ্রোহের আগে কি ঘটনা ঘটেছিল, হঠাৎ করে এই সিপাহী বিদ্রোহ কেন হলো, বা পাশাপাশি সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? 1857 রিভোল্ট বা মহাবিদ্রোহ কি আমরা বলতে পারি? ইয়েস অর নো? তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি, এটাকে কি মহাবিদ্রোহ বলা যায়? প্রত্যেকে বলে। সিপাহী বিদ্রোহকে অনেকে মহাবিদ্রোহ বলেছেন, অনেকে আবার বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তাহলে এই যে বিষয়টা, আমরা প্রত্যেকে কিছু না কিছু ধারণা আছে, তো আমরা আজকে আরো একটু ডিটেলসে জানার চেষ্টা করব। তাহলে প্রথমে একটু গল্প করা যাক। সিপাহী বিদ্রোহ কবে হয়, কার আমলে হয়? সহজ প্রশ্ন। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। লর্ড ক্যানিং তৎকালীন ভারতের কি ছিল বলতো, কোন পদে ছিল? লর্ড ক্যানিং কি ছিল তখন? আমরা বললাম লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ হয়। এখন লর্ড ক্যানিং কি ভাইসরয় ছিল, নাকি ভারতের গভর্নর জেনারেল ছিল? বলো কোনটি হবে এখানে উত্তর? কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোশ্চেনটা আমি যেটা বলছি, যে লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ হয়েছে 1857 সালে, কিন্তু এই লর্ড ক্যানিং তখন কি ভাইসরয় ছিলেন, নাকি ভারতের গভর্নর জেনারেল ছিলেন? প্রশ্নটা ক্লিয়ার? উত্তর ক্লিয়ার দিতে হবে তোমাকে। উত্তর হবে যে তখন তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল ছিলেন, গভর্নর জেনারেল, অর্থাৎ তিনি ভারত তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, অর্থাৎ তখন ছিল কোম্পানি শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা প্রত্যেকে জানি, কোম্পানি শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছিল, এবং সেখানে তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল, পরাধীন ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে। পরবর্তী ঘটনা, সিপাহী বিদ্রোহের পরে হয়ে যাবে ভাইসরয়। তো সেই গল্পটাই আজকে হবে। তো এই যে সিপাহী বিদ্রোহ মানে সিপাহীদের বিদ্রোহ, সিপাহী মানে কি? সেনা, তাই তো, আর্মি, তাদের কথা এখানে বলা হচ্ছে। তো
তো এটা মূলত শুরু হয়েছিল আর্মি বা সিপাহীদের মধ্য থেকেই। আমরা প্রত্যেকে জানি যে আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা একটা শহর হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের তোমার যে পুলিশ ফাঁড়ি ছিল সেই সময়, ঠিক আছে, 33তম রেজিমেন্টের একজন সেনা ছিলেন মঙ্গল পাণ্ডে। তো তার নেতৃত্বে মূলত 29শে মার্চ 1857 সালে একটা বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরে। আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কিন্তু এই সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়, এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। এবং সূচনা কে করছেন? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। দেখো এই সিপাহী বিদ্রোহটা ঘটেছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আমরা প্রশ্ন আলোচনা অনেক আছে, 20-22টি প্রশ্ন এখানে আলোচনা করব। তার আগে আমরা একটু গুছিয়ে নিচ্ছি ব্যাপারগুলো। তাহলে সিপাহী বিদ্রোহ মূলত সিপাহীদের দ্বারা শুরু হয়েছিল, এটা আমরা বলতে পারি। এবং এই বিদ্রোহ শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এর কিছু প্রত্যক্ষ ঘটনা ছিল, কিছু পরোক্ষ ঘটনা ছিল। আমরা প্রত্যক্ষ ঘটনা যদি বলি, যে সেই সময় বন্দুকের গুলিতে কার্তুজে, এখানে সে মুখে কার্তুজ একটু ছিঁড়ে ভরতে হতো গুলিটা। তো সেখানে এমন একটা ঘটনা রটে গেছিল যে এখানে গরু এবং শূকরের চর্বি মেশানো হয়। তাহলে কি হবে? ভারতের যে সম্প্রদায় ছিল হিন্দু মুসলিম, তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হতে চাইল। বা সিপাহীদের আরো অনেক ইনফরমেশন আছে, এটা তাৎক্ষণিক কারণ ছিল যে ওই যে বন্দুকের কার্তুজে গরু এবং শূকরের চর্বি মেশানো, এটা জন্য কিন্তু ইংরেজদের প্রতি ভারতীয়রা কিন্তু ক্ষেপে যায়। ঠিক আছে, ভারতীয় সিপাহীরা ক্ষেপে যায়। পাশাপাশি আমরা যদি পরোক্ষ কারণগুলো দেখি, তৎকালীন ভারতের যে সামাজিক পরিস্থিতি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন, পলাশির যুদ্ধের পর থেকে 1857, 1757 থেকে 1857, প্রায় 100 বছর হয়ে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন আইন কানুন, বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা চালাচ্ছে। আমরা অধীনতামূলক মিত্রতা নীতি জানি, 1798 বিভিন্ন নীতির মাধ্যমে তারা বিভিন্ন রাজ্যকে গ্রাস করছে, তাই তো। অধীনতামূলক মিত্রতা নীতি 1798, লর্ড ওয়েলেসলি ভারতের হায়দ্রাবাদের নিজাম প্রথমে ওখানে আসলো বাধ্য হয়ে। এইভাবে বাংলার উপরে দেওয়ানি লাভ, বক্সারের যুদ্ধের পরে অবাধে ব্যবসা বাণিজ্য করার সুযোগ, ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য করতে এসে তারা শাসন কাজ শুরু করলো, বিভিন্ন প্রদেশ দখল করলো। 1848-এ ডক্টরিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিলোপ নীতি কার আমলে হয়? লর্ড ডালহৌসি চালু করে, যার ফলে ইচ্ছা মতো রাজ্য গ্রাস করতে শুরু করলো। আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম পড়বো সিপাহী বিদ্রোহে। তো সেই ঝাঁসি বা আরো অনেক প্রদেশ, অযোধ্যা থেকে শুরু করে তারা গ্রাস করতে লাগলো একটা সামান্য অজুহাতে। যদি কোনো রাজার পুত্র সন্তান না থাকে, সে দত্তক নিতে পারবে না, ওই রাজ্য ইংরেজদের হয়ে যাবে, মানে একটা যাথা কারণ দেখিয়ে। তো মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ ছিল। তার আগে তোমরা জানবে ওয়াহাবি আন্দোলন হয়, ফরাজি আন্দোলন হয়, 1855 সাঁওতাল বিদ্রোহ হয়, 1855 বাংলা সেই সময় কিন্তু নীল বিদ্রোহ হবে 1859। তার মানে কি, পুরো সমসাময়িক পরিস্থিতিতেই নানান রকমের শোষণ নিপীড়ন, নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে ভারতীয়রা যাচ্ছিল। এবার সিপাহীরা এই একটা সমস্যা ফেস করলো যে বন্দুকের ওই যে কার্তুজে গরু শূকরের চর্বি, একটা সাম্প্রদায়িকতা বা ধর্মীয় আঘাত কিন্তু তারা পেল, যার ফলে। এবং সিপাহীদের মধ্যে, ইংরেজ সিপাহী ভারতীয় সিপাহীদের মধ্যে একটা কিন্তু পার্থক্য ছিল। তাদের যে খাদ্য ফ্যাসিলিটি যেটা পেত ইংরেজরা, ভারতীয় সিপাহীরা কিন্তু পেত না। একটা বৈষম্য প্রথম থেকেই ছিল, যার কারণে ভারতীয় সিপাহীদের মধ্যে অনেক ক্ষোভ রাগ ছিল। এবং সেই সময় তাৎক্ষণিক কারণ হিসেবে আমরা বলতে পারি ওই যে বন্দুকের কার্তুজের ঘটনাটা, সেটা নিয়ে শুরু করলো প্রথম বিদ্রোহ। তো এই সম্পর্কে একটা বুক রচনা করেছে কোন লেখক? এখানে বলতে হবে 1857 নামে একটি বই রচনা করেছেন নিম্নের কোন ব্যক্তিত্ব? পরীক্ষা এটা আসে, বলো কি হবে সঠিক উত্তর? রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, সৈয়দ আহমেদ খান, আর সি ভান্ডারকর। উত্তর হবে এখানে সুরেন্দ্রনাথ সেন। 1857 নামক একটি বই রচনা তিনি করেছেন, সেখানে এই সিপাহী বিদ্রোহের ঘটনাটাই উল্লেখ হয়েছে। তাহলে সিপাহী বিদ্রোহ 1857, এটাকে আমরা মহাবিদ্রোহ বলতে পারি। কেন? তাহলে সিপাহী বিদ্রোহ নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে সিপাহী বিদ্রোহ সবে শুরু হলো আমাদের পশ্চিমবাংলার ব্যারাকপুরে, তারপর ধীরে ধীরে এর প্রভাব সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে লাগলো। বিহারে,
উত্তরপ্রদেশ, দিল্লি, ঠিক আছে, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে যেতে লাগলো এবং সেটা কিন্তু শুধু সিপাহীদের মধ্যে আর সীমাবদ্ধ রইল না। শুধু যে প্রথমে শুরু হলো সিপাহীদের দিয়ে, কিন্তু এটা সাধারণ মানুষ দলে দলে এই বিদ্রোহে বিভিন্ন অঞ্চলে যোগদান করতে লাগলো। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যে চাপা ক্ষোভ আছে মানুষের, ভারতীয় মানুষের, সেই ক্ষোভ কিন্তু প্রকাশ হতে শুরু হলো এবং এইটা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লো এবং এর ব্যাপকতা কিন্তু অনেকটা হয়। এর ফলাফলে আমরা দেখবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনটাই উঠে যায়। ব্রিটিশ সরকার ভারতের শাসনভারের দায়িত্ব তুলে নেয় তৎকালীন রানী এলিজাবেথ। তো এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে ওই জন্য অনেকে বলেছেন যে এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা এটাকে বলা হচ্ছে একটা মহাবিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহকে অনেক ঐতিহাসিক মহাবিদ্রোহ কেন বলেছেন? কারণ এটা এর ব্যাপকতা শুধু সিপাহীদের মধ্যে ছিল না, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো এখানে ওয়ান লাইনারে আমি ইনফরমেশনগুলো লিখে রেখেছি। লর্ড ক্যানিং এর আমলে মহাবিদ্রোহ হয়। আচ্ছা, এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু শুকরের চর্বি মেশানো থাকতো, এই বিশ্বাস ছিল সিপাহীদের প্রত্যক্ষ কারণ। মানে এই কারণেই সিপাহীদের মধ্যে যে ক্ষোভটা ছিল ওটা ব্রিটিশদের উপর ঝেড়ে দিল। বিদ্রোহ শুরু হলো 1857 সালে 29 মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের সূত্রপাত ঘটে। 1857 সালে 10ই মে মিরাটে এই বিদ্রোহ সূত্রপাত হয়। তাহলে মিরাট হলো, পাশাপাশি উত্তরপ্রদেশে আরো অনেক জায়গায় কিন্তু শুরু হয়ে গেল এই মে জুন মাসেই। তাহলে এটা সূত্রপাত ঘটে কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। মঙ্গল পাণ্ডে নেতৃত্বে, এই মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে সিপাহী বিদ্রোহটা হলো এটা কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়লো। সারা ভারত না হলেও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং মঙ্গল পাণ্ডে হচ্ছে এই বিদ্রোহের প্রথম শহীদও হন তিনি। প্রথম শহীদ যদি বলা হয় উত্তর হবে মঙ্গল পাণ্ডে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? পরবর্তীকালে এই যে সিপাহী বিদ্রোহ যখন একটা ব্যাপকতা লাভ করলো, অনেক স্থানে ছড়িয়ে পড়লো, তখন তৎকালীন যে মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে কিন্তু সবাই নেতা হিসেবে স্বীকার করলো এবং তাকে নেতা হিসেবে ঘোষণা করলো। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, আমি বোল্ড করে দিয়েছি, হলুদ দিয়ে মার্ক করে দিয়েছি। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং তিনি কিন্তু শেষ মুঘল সম্রাট। সিপাহী বিদ্রোহের পরে তাকে এবং তার ফ্যামিলিকে রেঙ্গুন, যেটা মায়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তারা কিন্তু মারা যায়। তো মহাবিদ্রোহ 1857কে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন বীর সাভারকর। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন। এই যে উক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। মহাবিদ্রোহের ইংরেজদের পক্ষে কারা লড়েছিল? এখানে ইংরেজদের পক্ষেও তখন ছিল, কারণ ইংরেজদের থেকে যারা তখন অধীনে হয়ে গেছিল কিছু কিছু স্থান বা তারা কিছু সুবিধা পাচ্ছিল, গোয়ালিয়র, সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, কাশ্মীর যোধপুরের রাজা, শিখ গোর্খা সৈন্য, তারা কিন্তু ইংরেজদের পক্ষে হয়ে লড়েছিল। কারণ তারা অনেকটা বাধ্য ছিল, কারণ তাদের অধীনে ছিল, ইংরেজদের অধীনে এই সমস্ত প্রদেশ তখন ঢুকে গেছিল। আচ্ছা, মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি কারা? এটা অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে। তৎকালীন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং জমিদারগণ, যারা ইংরেজদের কাছ থেকে সুবিধা পাচ্ছিল। আমরা বিভিন্ন জমিদারি প্রথা জানি, যে তোমার বিভিন্ন যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কিছু ব্যক্তি কিছু জমি জায়গা ভোগ করতো, তাদের বলা হতো জমিদার, তাই না? তারা খাজনা পেত, খাজনা আদায় করতো সাধারণ মানুষের কাছ থেকে, ইংরেজদের হয়ে কাজ করতো। তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। এবার আমরা বিদ্রোহের কয়েকটা গুরুত্বপূর্ণ নেতা দেখব। একটা লিস্ট তোমাদেরকে আমি দিচ্ছি, যেটা একটু নোট করবে কষ্ট হলেও। এটা পরীক্ষায় খুবই আসে যে কোন স্থানে কে নেতৃত্ব দিয়েছিল। সিপাহী বিদ্রোহের ওভারঅল নেতা দ্বিতীয় বাহাদুর শাহ, কিন্তু যদি প্রশ্ন আসে যে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল, উত্তর হবে কি তাতিয়া টোপি, নানা সাহেব, রাও সাহেব, আজিমুল্লাহ খান, তারা উত্তরপ্রদেশের কানপুরে নেতৃত্ব দিয়েছিল। আসামে মনিরাম দেওয়ান, বেরিলিতে খান বাহাদুর খা বা খান বাহাদুর খান, দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ, তার স্ত্রী জিনাত মহল, জেনারেল বকত খা, হাকিম আহসানুল্লাহ, তারা ছিলেন। অযোধ্যা, যেটা লখনৌতে বিরজিস কাদির, বেগম হজরত মহল, এগুলো কিন্তু পরীক্ষা আসে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, তোমরা নোট করো, আমি নোট তোমাদেরকে দিচ্ছি গুছিয়ে, এগুলো খেয়াল রাখতে হবে। একটা বইতে এতটা তুমি কোথাও পাবে না। উড়িষ্যাতে কে নেতৃত্ব দিয়েছিল? সুরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী। রাজস্থানে জয়দওয়াল সিং, হরদয়াল সিং। মথুরাতে কদম সিং, দেবী সিং। বিহার জগদীশপুর বীর কুনওয়ার সিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফৈজাবাদ রোহিলাখন্ড যেটা মৌলভী আহমদুল্লাহ, এটা পরীক্ষা আসে। ফারাক্কাবাদ তুফজল হাসান খান। এলাহাবাদ বেনারস মৌলভী লিয়াকত আলী। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, এটা পরীক্ষা আসে। আচ্ছা, বিজনোর মোহাম্মদ খান। ব্যারাকপুর মঙ্গল পান্ডে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। মোরাদাবাদ আব্দুল আলী খান। তাহলে এখানে কিন্তু আমি অনেক স্থানের নাম বলেছি, যে সমস্ত স্থানে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। মোরাদাবাদ, ব্যারাকপুর, বিজনোর, ঝাঁসি, এলাহাবাদ, বেনারস, ফারাক্কাবাদ, ফৈজাবাদ, বিহার, মথুরা, রাজস্থান, উড়িষ্যা, অযোধ্যা, দিল্লি, বেরিলি, আসাম, উত্তরপ্রদেশ, কানপুর। তো এই স্থানে এই যে নেতৃত্বগুলো ছিল, এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, একটু নোট করতে হবে কষ্ট করে, এক জায়গায় বিষয়গুলো থাকবে। মহাবিদ্রোহের ফলাফলটা কি হলো এবার? এই যে মহাবিদ্রোহ হলো, আলটিমেট দেখা গেল যে একটা সময় দমন পীড়ন অত্যাধিক হওয়ার ফলে মহাবিদ্রোহটা দমন হয়ে গেছে, তারা দমন করে ফেলে। কিন্তু ব্যাপারটা এটা হলো যে তারা বুঝতে পারলো, একটা ঘা বা আঘাত পেল, যে ভারতীয়রা কিন্তু এরকম বিদ্রোহ আবারও করতে পারে। ঠিক আছে, যে কিছু অত্যাচার অন্যায় হচ্ছিল তারা একটু অন্য রকম স্টাইলে করলো। অর্থাৎ তারা ব্যাপারটা বুঝে গেল যে হিন্দু মুসলিম এই যে একটা ব্যাপারটা, তারা ব্যাপারটা ক্লিক করে গেল। ধর্মীয় সুড়সুড়ি যেটাকে বলা হয়, ধর্মীয় একটা সেন্টিমেন্ট কিন্তু সবার মধ্যে আছে। এই ব্যাপারটা তারা বুঝতে পারলো, ভারতীয়রা ধর্মীয় ভীতি আছে, এখানে কাজ হবে। তো মূলত সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত ভারতে তারা শাসন কার্য চালাতো ব্লাড অ্যান্ড আয়রন পলিসিতে, রক্ত লোহ নীতিতে, ধর্মারো কাটো, এরকম গল্প ছিল। অর্থাৎ কোনো কিছু বিদ্রোহ হলো, জোর করে দমন করে দিল, মারধর করে বা তোমার তাদের গ্রেপ্তার করে, আটক করে, অত্যাচার নিপীড়ন করে। তারপর যেটা হলো, তারা যে বুঝতে পারলো যে একটা ধর্মীয় ব্যাপারটা এখানে খুবই কাজ করছে, এবং তারা তারপর মহাবিদ্রোহের পরে তাদের যে শাসন নীতিটা ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং নিয়ম তৈরি করো। মানুষের বিদ্রোহ যাতে এক জায়গায় না হতে পারে, তাদেরকে আলাদা করে দাও, ডিভাইড করে দাও, এবং নতুন নতুন নিয়ম তৈরি করো। এই পলিসিতে কিন্তু এই 1857 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশরা কাজ করেছে, এবং যে বীজটা ভারতের বুকে পুঁতে দিয়ে গেছে ধর্মীয় সুড়সুড়ি, সেটা কিন্তু আজও চলছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। যাই হোক, আমরা যে মূল আলোচনা, সেখানে কিন্তু এই বিষয়টাই পাচ্ছি। তো মহাবিদ্রোহের ফলাফলে দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন বন্ধ হয়ে গেল, ভারতে ব্রিটিশ শাসন চলে আসলো, ব্রিটিশ সরকার ভারতকে শাসন করতে লাগলো। তো ওই জন্য দেখবে 1857 পর থেকে যে আইনগুলো তৈরি হয়, ভারত শাসন আইন, কারণ ব্রিটিশরা সেই সময় বহু দেশ শাসন করত, ভারতের জন্য আইন, ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1919, 1935, 1909, এইভাবে কিন্তু আসতো। বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো তাহলে এখানে মহারানী ভিক্টোরিয়া, এলিজাবেথ বলেছিলাম একটু আগে, রানী এলিজাবেথ বলে ফেলেছি, রানী ভিক্টোরিয়া নিজেও হাতে শাসনভার গ্রহণ করলেন 1858 সালে। অ্যান্ড অ্যাক্ট অফ দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস হয় 1858 সালে 2 আগস্ট। মহারানীর ঘোষণাপত্র চলে আসছে কত তারিখে? এটা পরীক্ষা আসছে 1858 সালে 1 নভেম্বর। এই ঘোষণাপত্র বলা হচ্ছে পুনরায় আর কোনো দেশীয় রাজ্য অধিগ্রহণ করা হবে না। ঠিক আছে, ব্রিটিশ সরকার সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। 1858 সালের আইনে ভাইসরয় পদ সৃষ্টি করা হয়। তাহলে নতুন পদ সৃষ্টি করা হলো, এই করব, ওই করব, সেই করব, অনেক কিছু তারা বললো। আলটিমেট বিশাল কিছু পরিবর্তন হয়নি, কারণ সে লর্ড ক্যানিং ছিল সিপাহী বিদ্রোহের আগে, আবারও লর্ড ক্যানিংকে বসিয়ে দেওয়া হলো অ্যাজ এ ভাইসরয়। তখন ভারতের গভর্নর জেনারেল ছিল, তাহলে গভর্নর জেনারেল পদটা স্টপ হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন বন্ধ হয়ে গেল। এবার চলে আসলো ব্রিটিশ সরকার শাসন, নতুন পদ ভাইসরয়। তো এটা পরীক্ষা প্রশ্ন আসে, ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। আচ্ছা, মহাবিদ্রোহ রিলেটেড যে বুকগুলো আছে, যেগুলো পরীক্ষা আছে, আমি পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস তোমাদের করাচ্ছি। ঠিক আছে, বিশাল কিছু, খুব ডিটেলসে আমি যাইনি,
যেগুলো না বললে নয় সেইগুলোই আমি আলোচনা করেছি। তো বুক রিলেটেড যে প্রশ্নগুলো, যেমন প্রথমে তোমরা দেখলে যে 1857 বইটি কে লিখেছেন, সুরেন্দ্রনাথ সেন। ঠিক আছে, রমেশচন্দ্র মজুমদার তিনি লিখেছেন দ্য সিপোই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। ঠিক আছে, তালজিম খালদুন তিনি লিখেছেন দ্য গ্রেট রেবেলিয়ান, এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে। জন কে হিস্ট্রি অফ দ্য সিপাহী ওয়ার। টি আর হোমস দ্য হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি। তো এই সমস্ত বইগুলো কে রচনা করেছেন একটা লিস্ট তোমরা পাচ্ছ, পরীক্ষায় আসতে পারে। এমসিকিউ প্র্যাকটিস আমরা করব এবং এমসিকিউ দ্বারা আরো কিছু প্রশ্ন সামনে চলে আসবে। 1857 সালের সময় ভারতের গভর্নর কে ছিল? প্রশ্নটা খুবই সহজ এবং ডব্লিউবিসিএস আসা প্রশ্ন, উত্তর হবে লর্ড ক্যানিং। আচ্ছা, দ্রুত আমরা যাচ্ছি। 1857 বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে সিপাহী বিদ্রোহ সম্পর্কে। তাহলে আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি, এবার এমসিকিউ প্র্যাকটিস করছি। তো এইভাবে কিন্তু পড়তে হবে, কিছু কিছু টপিক এইভাবে আমরা কভার করিয়ে দেবো তোমাদের। দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন এ হবে। 1857 বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? এখানে ভারতীয় শাসক বলা হয়েছে। এখন ভারতীয় শাসক বললে তুমি কি বলবে? বাহাদুর শাহ জাফর মানে দ্বিতীয় বাহাদুর শাহ, এটা মানেই কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ, আলাদা কেউ নয়। যেহেতু প্রথম বাহাদুর শাহ ছিল ওই জন্য আমরা দ্বিতীয় বাহাদুর শাহ বলি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা যে প্রশ্নটা আলোচনা করব, প্রশ্ন নম্বর 5, নিম্নলিখিত কোন স্থানটি 1857 সালের মহাবিদ্রোহের কেন্দ্র ছিল না? 1857 সালে এই যে মহাবিদ্রোহ হয়েছে এর মধ্যে কোন স্থানে হয়নি? মাদ্রাজ, জয়পুর, আড়া, মিরাট। তো এখানে আমরা মিরাটে দেখেছি, উত্তরপ্রদেশ মিরাটে হয়েছে। মাদ্রাজ যেটা কোথায়? চেন্নাই, এখানে কিন্তু হয়নি। দক্ষিণ ভারতে এফেক্ট সেইভাবে পড়েনি, মূলত উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত। 1857 সালের বিদ্রোহে কোন ব্যক্তির মৃত্যু বিষয়ে জানা যায়নি? উত্তর হবে নানা সাহেবের, তার মৃত্যু বিষয়ে সঠিকভাবে জানা যায়নি। নিম্নলিখিত কোন ব্রিটিশ ব্যক্তিত্ব 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন? এটা তোমার ব্রিটিশ ব্যক্তিত্ব, সেই সময়ে যিনি ছিলেন 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন বেঞ্জামিন ডিসরেলি। বেঞ্জামিন ডিসরেলি তিনি বলেছেন। নিম্নলিখিত কোন বিষয়টি 1857 সালের বিদ্রোহের সর্বাধিক গুরুত্বপূর্ণ দুর্বলতা ছিল? দুর্বলতা ছিল সিপাহী বিদ্রোহটা তোমার সেই সময় তো ভারতীয় যে সিপাহী বা ভারতীয়দের তাদের কাছে যে অস্ত্র বা ক্ষমতা ব্রিটিশদের তুলনায় কম ছিল, স্বাভাবিকভাবে ব্রিটিশরা দমন করেছিল, কিন্তু এর ফলাফল কিছুটা হলেও হয়েছিল। আচ্ছা, এটা দুর্বলতা এটা ছিল বিদ্রোহী সেনাদের মধ্যে শৃঙ্খলার অভাব, বিদ্রোহীদের মধ্যে সহযোগিতা ঐক্যের অভাব, আধুনিক অস্ত্রাদির অভাব। তো মূলত দুর্বল জায়গাটা ভারতের এটাই ছিল, শৃঙ্খলার অভাব ছিল, সহযোগিতা ঐক্যের অভাব, আধুনিক অস্ত্র তার অভাব ছিল। কুনওয়ার সিং এবং মৌলভী আহমদুল্লাহ কোন অঞ্চল থেকে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়ার সিং তিনি হচ্ছেন আরা বিহারের। মৌলভী আহমদুল্লাহ কোথায় দিয়েছিল? উত্তর হবে ফৈজাবাদ। তো কুনওয়ার সিং আরাতে, আরা বিহারে, এবং মৌলভী আহমদুল্লাহ হচ্ছে ফৈজাবাদে নেতৃত্ব দিয়েছিল। 1857 বিদ্রোহের পর নিম্নলিখিত কোন কমিশন সামরিক বাহিনী পুনর্গঠনে যুক্ত ছিল? সামরিক বাহিনী পুনর্গঠনের সঙ্গে যুক্ত ছিল 1857 বিদ্রোহের দমনের পর। পাবলিক সার্ভিস কমিশন, পিল কমিশন, হান্টার, সাইমন। এখানে তোমরা বুঝতে পারছো সাইমন কমিশন কত সালে আসে? 1927। হান্টার 1883। এগুলো হবে না। পাবলিক সার্ভিস কমিশন হবে না, উত্তর হবে পিল কমিশন, অপশন বি। 1857 সালের বিদ্রোহের ব্রিটিশ নিম্নলিখিত কোন অঞ্চল ও সম্প্রদায় থেকে সেনা নিয়োগ করে? ব্রিটিশরা নিম্নলিখিত কোন অঞ্চল বা সম্প্রদায় থেকে তারা সেনাটা নিয়োগ করেছিল? উত্তরপ্রদেশ, বিহারের ব্রাহ্মণ সম্প্রদায়, পূর্বাঞ্চল থেকে বাঙালি,
উত্তর থেকে গোর্খা শিখ পাঞ্জাবি, মাদ্রাজ প্রেসিডেন্সি ও মারাঠা থেকে। কোশ্চেন নাম্বার 11, আমরা এখানে উত্তর পাচ্ছি উত্তর থেকে গোর্খা শিখ পাঞ্জাবিদের নিযুক্ত করেছিলেন তারা। 1857 সালে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেত্রী মহারানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান ছিল কোথায়? এটাকে অনেকে স্বাধীনতা সংগ্রাম বলেছেন, সেইভাবে প্রশ্নটা আছে। রানী লক্ষ্মীবাই, যার প্রকৃত নাম হচ্ছে মণিকর্ণিকা। একটা সিনেমাও হয়েছে মণিকর্ণিকা নিয়ে, কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত কিন্তু লক্ষ্মীবাই নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তিনি মহান ব্যক্তিত্ব ছিলেন, নেত্রী ছিলেন মহারানী লক্ষ্মীবাই। তার জন্মস্থান ছিল বারাণসীতে। নিম্নলিখিত কোনটি মহাবিদ্যালয়ের কেন্দ্র ছিল না? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। বেনারসে কিন্তু ছিল না কেন্দ্রটা, আমরা বেরিলি, ফৈজাবাদ, দিল্লিতে পেয়েছি, কেন্দ্র ছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা কেন বিদ্রোহকে সমর্থন করেননি? তাদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? তারা বিশ্বাস করতেন ব্রিটিশ শাসন ভারতে আধুনিকতার বিকাশ ঘটাবে, যা এই দেশের উন্নয়ন নিয়ে আসবে। তারা ইংল্যান্ডে ব্রিটিশ কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে চেয়েছিলেন নিজ স্বার্থ রক্ষার জন্য। অপশন সি বলছে এ বি উভয়, অপশন ডি কোনোটি নয়। তো এখানে যে অপশনটা সঠিক আছে সেটা বার করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা কেন এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি? উত্তর হবে অপশন এ। তারা বিশ্বাস করতেন ব্রিটিশ শাসন ভারতে আধুনিকতার বিকাশ ঘটাবে, যা এই দেশের উন্নয়নে কাজে আসবে বা উন্নয়ন নিয়ে আসবে। আচ্ছা, ব্যারাকপুরের 34তম, আমার প্রথমে একটা ভুল হয়েছিল, 34তম দেশীয় সেনাবাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কত তারিখে? 21 মার্চ 1857 আমরা প্রত্যেকে জানি, মার্চ মাস, এটা মনে রাখতে হবে। এবং 29শে মার্চ, তারিখটা হচ্ছে 29শে মার্চ 1857 সালে। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে রাখো। এসএসসির ফাউন্ডেশন, রেল নিউ ব্যাচ আছে, এএনএম জিএনএম কম্বাইন্ড ফাউন্ডেশন, অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে। উত্তরপ্রদেশের বেরিলিতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? বেরিলিতে নেতৃত্ব কে দেন? প্রত্যেকে বলো। উত্তরপ্রদেশের বেরিলি, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় থাকে, এইভাবেই থাকে। খান বাহাদুর খান বা খাঁ বাহাদুর খাঁ তোমরা দেখেছিলে। নিম্নলিখিতর মধ্যে কোন ব্রিটিশ অফিসার লখনৌ রেসিডেন্সি দখলের সময় মারা গিয়েছিলেন? মারা গিয়েছিলেন কোন অফিসার? লখনৌ রেসিডেন্সি দখল করতে গিয়ে মারা যাচ্ছে হেনরি লরেন্স, ব্রিটিশ অফিসার মারা গিয়েছিলেন হেনরি লরেন্স। 1857 সালের বিদ্রোহে বিদ্রোহীদের প্রধান নেতা কে ছিলেন? এটা তো আমরা প্রথমেই বলেছি, আবারও এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে, তো সেই উদ্দেশ্যে এই প্রশ্নটা আছে। বাহাদুর শাহ জাফর বা কোথাও দ্বিতীয় বাহাদুর শাহ তোমরা দেখছো, উত্তর হবে প্রধান নেতা দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন। কোন বক্তব্যটি 1857 সালের বিদ্রোহের প্রকৃতিকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? তো 1857 সালে যে মহাবিদ্রোহের এই যে প্রকৃতিটা ছিল, এটা ভালোভাবে ব্যাখ্যা করে এখানে কোন অপশনটা? এটি ছিল প্রাচীন রাজনৈতিক অবস্থার ক্ষমতা পুনরায় অর্জনের শেষ প্রচেষ্টা। এটি ছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মধ্যে কিছু সিপাহীর বিদ্রোহ, বিদেশি শাসনের বিনাশ ঘটাতে। এটি ছিল সাধারণ মানুষের সংগ্রাম। এটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল। তো এখানে মূলত যে অপশনটা তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটা অপশন বি। এটা মূলত শুরু হয়েছিল সিপাহীদের মধ্যে, এটাই ধরতে হবে। এখানে যে অপশনগুলো আছে, ঐক্যবদ্ধ সেই ব্যাপারটা ছিল না কিন্তু তখন। বিদেশি শাসন বিনাশ ঘটাতে এটা সাধারণ মানুষের সংগ্রাম সেইভাবে ছিল না। এটা প্রাথমিকভাবে এটা ছিল, প্রাথমিকভাবে এটাই ছিল। ঠিক আছে, পরবর্তীতে কিছু যুক্ত হয়। 1857 সালের মহাবিদ্রোহের কারণ বিষয়ে কোন তথ্যগুলি সত্য? পুত্রহীন রাজাকে দত্তক পুত্র গ্রহণে বাধা দান, এটা সঠিক। ব্রিটিশ ভারতীয় সেনাদের বৈষম্য এবং সামাজিক সংস্কার, খ্রিস্ট ধর্মের ধর্মান্তরকরণ, তো এই ব্যাপারগুলো কিন্তু ছিল।
খ্রিস্টান ধর্মে মানুষকে ধর্মান্তকরণ করার চেষ্টা করছিল, একটা সামাজিক সংস্কারের চেষ্টা, ব্রিটিশ ভারতীয় সেনাদের মধ্যে বৈষম্য এবং পুত্রহীন রাজাকে দত্তক পুত্র গ্রহণে বাধা দান। অনেক কারণ ছিল, একটা কারণকে তুমি করতে পারবে না এখানে। আচ্ছা, 1857 সালের পূর্বে ব্রিটিশদের বিরুদ্ধে ঘটা বিদ্রোহগুলির প্রাথমিক কারণ কি ছিল? 1857 সালের পূর্বে ব্রিটিশ মহাজন কর্তৃক কৃষক গ্রামবাসীদের শোষণ, ব্রিটিশ প্রচলিত অর্থনীতি প্রশাসনের আমূল পরিবর্তন, ঔপনিবেশিক নীতি দিয়ে ভূমি রাজস্বের যথেষ্ট শোষণ। তাহলে এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি সবকটি কারণ ছিল। মহাবিদ্রোহ বিষয়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি ছিল? বিদ্রোহের বিরোধিতা করেছিল, বিদ্রোহের প্রতি নিরপেক্ষ ছিল, বিদ্রোহ সমর্থন করেছিল, নাকি দেশীয় রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? উত্তর হবে বিদ্রোহে তারা বিরোধিতা করেছিল। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক কে? উত্তর হবে মিনাক দামোদর সাভারকর। এটা আজকের হোমওয়ার্ক করো। প্রশস্তি আমরা একটা ক্লাস তোমাদের করাবো, বিভিন্ন প্রশস্তি লিপি কার থেকে কার কথা জানতে পারি, ঐতিহাসিক ক্লাস, ইতিহাসের ক্লাস। ঠিক আছে, আজকের সেশন এখানে এন্ড হলো। আমরা যে আলোচনাগুলো করছি কোথায় পাচ্ছ? ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। প্রত্যেক কানেক্ট থাকো এবং আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। তো আজকের সেশন এখানে এন্ড হলো। সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনফরমেশন দেওয়া হয়েছে অনেকগুলো, আবারও অনেক কিছু হয়তো বলা হয়নি। তো কোনগুলো বলা হয়নি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। টাটা।